আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমি গত বছর ফার্মাকোকাইনেটিক্সের উপর একটি সেশন করিয়েছিলাম। তো এই বছর আমি চাচ্ছি ইনশাআল্লাহ ফার্মাকোডাইনামিক্সের উপরও বেসিক কনসেপশন ওরিয়েন্টেড আরেকটা সেশন করতে। আশা করি আপনারা সবাই খুব উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো আপনারা অলরেডি আশা করি ইনশাআল্লাহ সবাই জানেন, কারণ ইতিমধ্যে আপনারা থার্ড ইয়ারে ক্লাস করেছেন, ফোর্থ ইয়ারের এই জেনারেল ফার্মাকোলজিটা, যে ফার্মাকোডাইনামিক্স এবং ফার্মাকোকাইনেটিক্সের মধ্যে মানে বেসিক ডিফারেন্সটা কোথায়। ঠিক আছে? তো ধরুন একটা পেশেন্ট আপনার কাছে আসলো এবং এসে তিনি বললেন যে স্যার আমার পালপিটেশন হচ্ছে, মানে এত এত মাস ধরে আমার এই প্রবলেমটা। তো আপনি ডিসাইড করলেন যে পালপিটেশনের জন্য আমরা প্রোপ্রানল প্রেসক্রাইব করি। ঠিক আছে? তো আপনি ডিসাইড করলেন যে আপনি পেশেন্টকে প্রোপ্রানল ড্রাগটা দিবেন। আচ্ছা, ওকে আপনি দিলেন। এখন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনটা হলো যে প্রোপ্রানলটা সে ওরালি ইনটেক করবে। তার মানে দেখেন, প্রোপ্রানল ড্রাগটা যখন পেশেন্ট মুখে খাবে তখন ড্রাগটা ওরাল ক্যাভিটি থেকে ইসোফ্যাগাস হয়ে কোথায় যাবে? প্রথমে স্টমাকে যাবে। দেন স্টমাক থেকে সে কোথায় যাবে? ইন্টেস্টাইনে যাবে। এই যে ইন্টেস্টাইনে আসলো ড্রাগটা, তাহলে ইন্টেস্টাইন থেকে ড্রাগটা কোথায় যাবে? আমরা জানি ইন্টেস্টাইন থেকে আমাদের কে ব্লাড রিসিভ করে? দ্যাট মিনস সুপিরিয়র মেসেন্টারিক, ইনফিরিয়র মেসেন্টারিক ভেইন। এবং এই সুপিরিয়র মেসেন্টারিক, ইনফিরিয়র মেসেন্টারিক এই ভেইনগুলো আলটিমেটলি স্প্লিনিক ভেইনের সাথে অ্যাটাচড হয়ে তারা তৈরি করে কি? পোর্টাল ভেইন। দ্যাট মিনস ইন্টেস্টাইন থেকে এই ড্রাগটা ঢুকবে কোথায়? পোর্টাল সার্কুলেশনে। এই যে দেখেন, এই যে আমি এখানে যে ব্লাড ভেসেলসটা এঁকেছি সেটা হলো আসলে পোর্টাল ভেইন। এই ব্লাড ভেসেলসটা হলো পোর্টাল ভেইন। দ্যাট মিনস এই ব্লাড ভেসেলসটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি এটা হলো পোর্টাল সার্কুলেশন। এটা হলো পোর্টাল সার্কুলেশন। ওকে, তাহলে ড্রাগটা এখন সার্কুলেশনে ঢুকলো। ওকে, তাহলে এই যে ফ্রম দ্য সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন টু সার্কুলেশনে রিচ করা, পৌঁছানো, এই বিষয়টাকে আমরা বলি অ্যাবজর্পশন। ঠিক আছে? এটা একটা ফার্মাকোকাইনেটিক্সের প্যারামিটার, অ্যাবজর্পশন। এখন ড্রাগটা যেই মাত্র ব্লাডে পৌঁছে কিছু ড্রাগস ফ্রি অবস্থায় থাকবে। দেখেন এই যে ড্রাগগুলো ফ্রি অবস্থায় আছে, এবং কিছু ড্রাগস আমাদের ব্লাডের প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে, আইদার অ্যালবুমিন না হলে হচ্ছে আরও যে গ্লোবিউলিন প্রোটিনের সাথে বাইন্ড করবে, অথবা আলফা অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের সাথে। ঠিক আছে? তাহলে এখন এই যে প্লাজমা প্রোটিনের সাথে দেখেন 1, 2, 3 এই তিনটা ড্রাগ প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করলো, আর এই 1, 2, 3, 4 এই চারটা ড্রাগ ফ্রি থাকলো। তাহলে এগুলোকে আমরা বলি যে ফ্রি ড্রাগ। আর প্লাজমা প্রোটিনের সাথে যেটা বাইন্ড করে ফেললো সেটাকে আমরা বলি বাউন্ড ড্রাগ। ওকে, আচ্ছা, এখন এই যে বাউন্ড ড্রাগটা, আপনারা জানেন যে প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগটা সে হচ্ছে ইনঅ্যাক্টিভ। কেন? কারণ প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড ড্রাগটা ব্লাড ভেসেলস থেকে বের হতে পারে না, ফলে সে তার সাইট অফ অ্যাকশন, দ্যাট মিনস রিসেপ্টর, আয়ন চ্যানেল, অথবা হচ্ছে ট্রান্সপোর্টার, অথবা এনজাইমের কাছে তো পৌঁছানো সম্ভব না, কারণ সে ব্লাডের মধ্যে আটকে আছে। তাহলে এই প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগটা কিসের মতো কাজ করছে? এটা হচ্ছে একটা স্টোরেজ, শর্ট টার্ম স্টোরেজের মতো কাজ করছে। ঠিক আছে? আর যে ফ্রি ড্রাগটা তারা সার্কুলেশন থেকে বেরিয়ে চলে যাবে কোথায়? কারণ পোর্টাল সার্কুলেশনটা কোথায় যায়? লিভারে। তাহলে এই যে প্রোপ্রানলটা এখন লিভারে আসলো ড্রাগটা। তাহলে ধরে নেন যে ফর এক্সাম্পল যে 4টা প্রোপ্রানল ড্রাগ লিভারে আসলো। এখন লিভার হলো যে হাইলি মেটাবোলাইজিং একটা অর্গান। তাহলে লিভার এই 4টা প্রোপ্রানল থেকে ধরে নেন যে 2টা প্রোপ্রানলকে সে ইনঅ্যাক্টিভ করে ফেললো থ্রু বায়ো ট্রান্সফরমেশন। এটাও একটা ফার্মাকোকাইনেটিক প্যারামিটার। আচ্ছা, তাহলে এখন আমার অ্যাক্টিভ ড্রাগ আর কয়টা আছে? 2টা তো লিভার ইনঅ্যাক্টিভ করে ফেলছে থ্রু বায়ো ট্রান্সফরমেশন। তাহলে অ্যাক্টিভ ড্রাগ হচ্ছে 2টা, এটা আর এটা। এখন এই প্রোপ্রানল দুটো লিভার থেকে আবার সার্কুলেশনে আসবে, ওই যে হেপাটিক ভেইন হয়ে হার্ট হয়ে ঘুরে আলটিমেটলি তারা তাদের সাইট অফ অ্যাকশন কোথায় চলে যাবে? বিটা 1 রিসেপ্টর। তারা তাদের সাইট অফ অ্যাকশন বিটা 1 রিসেপ্টর। কারণ প্রোপ্রানল হচ্ছে কি একটা নন সিলেক্টিভ, অটোনমিকে আপনারা পড়বেন ইনশাল্লাহ। প্রোপ্রানলটা একটা নন সিলেক্টিভ বিটা ব্লকার। দ্যাট মিনস বিটা 1 রিসেপ্টরকেও ব্লক করে, বিটা 2 রিসেপ্টরকেও ব্লক করে। তাহলে এখন আলটিমেটলি এই যে দেখেন প্রোপ্রানল ড্রাগটা এই জায়গায় চলে আসলো, একটু পরেই সে তার টার্গেট মানে কি? যেখানে সে বসবে, আর টার্গেটটার নাম কি? বিটা 1 রিসেপ্টর।
কোথায় অবস্থিত বিটা 1 রিসেপ্টরটা? হার্টের কার্ডিওমায়োসাইট অ্যাজ ওয়েল এস অ্যাসো নোড। তো তাহলে এই যে দেখেন ফ্রম দ্য সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন, দ্যাট মিনস ওরাল ক্যাভিটি থেকে ড্রাগটা যখন সে পেশেন্ট যখন ইনটেক করলো, সেখান থেকে বিটা 1 রিসেপ্টরে আসার ঠিক আগ পর্যন্ত, মানে বিটা 1 রিসেপ্টরে বসার ঠিক আগ পর্যন্ত যত কিছু ঘটবে, অ্যাবজর্পশন বলেন, বায়ো ট্রান্সফরমেশন, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, তারপরে বায়ো অ্যাভেলেবিলিটি, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন, এই সব যা কিছু হবে সব কিছু হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। যেই মাত্র দেখেন, একটু খেয়াল করেন, আমি জুম ইন করি আপনাদের সুবিধার্থে, যেই মাত্র প্রোপ্রানোল ড্রাগটা তার টার্গেট বিটা 1 রিসেপ্টরের উপরে বসে যাবে, এই যে দেখেন এখন বাইন্ড করে ফেলছে, এরপর থেকে যা যা ঘটবে সব কিছুকে আপনি বলবেন ফার্মাকোডাইনামিক্স। এরপর থেকে সব কিছুকে আমরা বলবো ফার্মাকোডাইনামিক্স। শেষ। তাহলে ফার্মাকোডাইনামিক্সের বর্ডার হচ্ছে ড্রাগ টার্গেটের সাথে ড্রাগটা বাইন্ড করার পর থেকে শুরু। আই হোপ সবাই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। ওকে, আমরা প্রসিড করি। এখন দেখেন, পৃথিবীতে যত ড্রাগ আছে, এই ড্রাগগুলো আমরা যখন ইনটেক করি বা ইনজেস্ট করি, এই ড্রাগগুলো চারটার যে কোনো একটা কাজ করবে অথবা একাধিক কাজও করতে পারে। মানে একটা ড্রাগ আমাদের বডিতে এন্টার করার পরে সে চারটা ওয়েতে কাজ করতে পারে। কি কি? আইদার সে আমার বডির কোন একটা ফাংশনকে স্টিমুলেট করবে, স্টিমুলেটরি ইফেক্ট, অথবা সে আমাদের বডির নর্মাল ফাংশনটাকে ইনহিবিট করবে বা সাপ্রেস করবে, এটাকে আমরা বলি ইনহিবিটরি ইফেক্ট, অথবা সে আমাদের বডিতে গিয়ে রিপ্লেসমেন্ট রোল প্লে করবে। মানে আমার বডিতে একটা এন্ডোজেনাস কেমিক্যাল সাবস্টেন্স কমে গেছে বা কাজ করতে পারছে না, আমরা বাইরে থেকে সাপ্লাই দিয়ে ওই এন্ডোজেনাস ডেফিসিয়েন্সিটাকে কম্পেনসেট করার চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু পরে ইনশাল্লাহ এক্সাম্পল দিব। আরেকটা হচ্ছে যে ড্রাগটা আমাদের বডিতে গিয়ে সাইটোটক্সিক অ্যাকশন প্লে করতে পারে, মানে আমাদের বডিতে গিয়ে সে কিছু সেলকে ডিস্ট্রয় করে দিবে। তাহলে স্টিমুলেশন, তারপরে বললাম ইনহিবিশন, তারপরে বললাম রিপ্লেসমেন্ট, এবং লাস্ট নাম্বার ওয়ান ইজ সাইটোটক্সিক অ্যাকশন। ওকে, এখন দেখেন স্টিমুলেশন ইফেক্টটা দেখি। মনে করেন একটা পেশেন্ট আপনার কাছে আসলো হাইপোভলিউমিক শক অথবা হচ্ছে কার্ডিওজেনিক শক বা এনি আদার শক, মানে হাইপোভলিউমিক স্টেটে আসলো আপনার কাছে। এখন আপনি পারফিউশনটা মেনটেন করার জন্যে আপনি তাকে আইভি ইনফিউশন অ্যাড্রেনালিন দিলেন। ওকে, আইভি ইনফিউশন অ্যাড্রেনালিন দিলেন। এখন এই যে আইভি ইনফিউশনে যে অ্যাড্রেনালিনটা দিলাম, এই অ্যাড্রেনালিনটা গিয়ে কি করবে? অ্যাড্রেনালিন কিন্তু একটা নন সিলেক্টিভ। এই অ্যাড্রেনালিনটা গিয়ে হার্টের বিটা 1 রিসেপ্টরের উপরে বসবে, বসে সে কি করবে? বিটা 1 রিসেপ্টরকে স্টিমুলেশন করবে। ফলে বিটা 1 রিসেপ্টরের কাজ কি? বিটা 1 রিসেপ্টরের কাজ হলো হার্ট রেট বাড়িয়ে দেওয়া এবং ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে দেওয়া। ফলে যেই মাত্র এই অ্যাড্রেনালিনটা হার্টের বিটা 1 রিসেপ্টরের উপরে বসবে, তখন আমাদের হার্ট রেট বেড়ে যাবে এবং হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনটাও বেড়ে যাবে। তাহলে এখানে এই যে আমাদের এক্সোজেনাস যে ড্রাগ, দ্যাট মিনস অ্যাড্রেনালিন, সে আমাদের হার্টের ফাংশনটাকে স্টিমুলেট করছে। ওকে, আচ্ছা, এখন কিভাবে বিটা 1টা হার্ট রেট বাড়ায়, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, সেগুলো আমরা ইনশাল্লাহ একে একে জানবো। আচ্ছা, এরপরে আরেকটা স্টিমুলেটরি ইফেক্ট দেখেন, পাইলোকার্পিন। হ্যাঁ, পাইলোকার্পিন এটা হলো একটা মাসকারিনিক অ্যাগনিস্ট। এখন দেখেন স্যালাইভারি গ্ল্যান্ডে কোন মাসকারিনিক রিসেপ্টরটা থাকে? M3। তাহলে আমরা যদি এক্সোজেনাসলি মানে ড্রাগ হিসেবে পাইলোকার্পিনটা দিই বা পাইলোকার্পিন টক্সিসিটি হয়, তখন এই পাইলোকার্পিনের কারণে কী হবে? স্যালাইভারি গ্ল্যান্ডটা দেখেন, এই পাইলোকার্পিন তার টার্গেট M3 রিসেপ্টর, মাসকারিনিক 3 রিসেপ্টরের উপরে বসে, এবং মাসকারিনিক 3 রিসেপ্টরটা তখন কি করে? স্যালাইভারি গ্ল্যান্ডটার মধ্যে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম লেভেল বাড়িয়ে দেয়। ফলে স্যালাইভারি গ্ল্যান্ডটা তখন বেশি বেশি স্যালাইভা সিনথেসিস অ্যান্ড সিক্রেশন শুরু করে। ফলে তখন স্যালাইভারি সিক্রেশন বেড়ে যাবে। তাহলে দেখেন পাইলোকার্পিন স্যালাইভারি গ্ল্যান্ডের যে নর্মাল ফাংশন স্যালাইভা তৈরি করা, সেটাকে সে স্টিমুলেট করে বাড়িয়ে দিয়েছে। তাহলে পাইলোকার্পিনের স্যালাইভারি গ্ল্যান্ডের উপরে ইফেক্টটা কেমন? স্টিমুলেটরি ইফেক্ট। ওকে, তাহলে দুটো এক্সাম্পল আপনারা আশা করি বুঝতে পারলেন। এখন আসেন যে ইনহিবিটরি ইফেক্টটা দেখি। ইনহিবিটরি ইফেক্ট মানে এই ড্রাগসটা আমার বডির সেলের যে কাজটা ছিল সেই কাজকে সাপ্রেস করবে।
মনে করেন সবচেয়ে কমন উদাহরণ বেনজোডায়াজেপিন। ওকে, এখন এই বেনজোডায়াজেপিনটা নিউরনে সেল মেমব্রেনে লোকেটেড যে বেনজোডায়াজেপিন রিসেপ্টর আছে, একটু পরে আপনারা ইনশাল্লাহ স্ট্রাকচারটা দেখবেন, জাস্ট এখন ফর নোয়িং একটু জেনে রাখেন। বেনজোডায়াজেপিন রিসেপ্টর নিউরনের সেল মেমব্রেনে লোকেটেড। ওই বেনজোডায়াজেপিন রিসেপ্টরের সাথে যখন বেনজোডায়াজেপিনটা বাইন্ড করবে তখন কি হবে, ওই যে আমাদের গাবা রিসেপ্টরের গাবার প্রতি অ্যাফিনিটি বেড়ে যাবে, ফলে গাবা খুব বেশি বেশি বাইন্ড করবে গাবা রিসেপ্টরের সাথে, এবং গাবা রিসেপ্টরের সাথে যখন গাবা বাইন্ড করে তখন গাবা চ্যানেলটা এভাবে ক্লোজ থাকে। যখনই গাবা এসে বাইন্ড করে তখন এই ক্লোরাইড চ্যানেলটা ওপেন হয়ে যায় এবং সেলের বাহির থেকে বেশি বেশি ক্লোরাইড সেলের ভিতরে, মানে সেলটাকে নিউরন বেশি বেশি ক্লোরাইড এখন নিউরনের ভিতরে ঢুকছে। এখন ক্লোরাইড হচ্ছে একটা কী ধরনের আয়ন, সেটা হলো একটা অ্যানায়ন। ফলে ক্লোরাইডটা যখন বেশি বেশি নিউরনের মধ্যে ঢুকা শুরু করবে, ফলে নিউরনটার মধ্যে তখন নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। দ্যাট মিনস নিউরনটা এখন হাইপার পোলারাইজড হয়ে যাবে, আর হাইপার পোলারাইজড হলে ওই নিউরনটার মধ্যে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হতে পারবে না। অ্যাকশন পটেনশিয়াল যদি তৈরি না হয় তাহলে এই নিউরনটা তার পরবর্তী নিউরনের কাছে নিউরো ট্রান্সমিটার রিলিজ করতে পারবে না। আপনারা জানেন এটা একটা নিউরন, মনে করেন এটা আরেকটা নিউরন। এখন এই নিউরনটাতে যখন অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি হবে সে নিউরো ট্রান্সমিটার রিলিজ করবে, এবং এই নিউরো ট্রান্সমিটারটা তার সামনের নিউরনের রিসেপ্টরে বসে এই পরবর্তী নিউরনটাকে স্টিমুলেট করবে। আবার এই নিউরনটা তার পরবর্তী নিউরনকে নিউরো ট্রান্সমিটার রিলিজ করে স্টিমুলেট করবে, সে আবার তার পাশেরটাকে এইভাবে ট্রান্সমিট করে। এখন যেহেতু এই নিউরনটাকে বেনজোডায়াজেপিন হাইপার পোলারাইজড করে সাপ্রেসড করে ফেলেছে, ফলে এই নিউরনটা আর অ্যাক্টিভ হবে না, স্টিমুলেটেড হবে না, ফলে তার সামনের দিকে আর সিগন্যালটা যাবে না, এখানে এসে সিগন্যালটা কাট আউট হয়ে যাবে। তাহলে সাপ্রেসিভ ইফেক্ট প্লে করছে বেনজোডায়াজেপিন। দেখেন নিউরনের নর্মাল কাজটা, সিগন্যাল ট্রান্সডাকশনের কাজটাকে সে করতে দিচ্ছে না। আচ্ছা, আরেকটা দেখেন, সেটা হলো যে প্রোপ্রানোল। এখন এই প্রোপ্রানোল ড্রাগটা হচ্ছে কি, একটু আগে যেটা আমি বললাম, সে বিটা 1 রিসেপ্টরে গিয়ে বিটা 1 রিসেপ্টরটাকে কী করবে, সে ব্লক করে দিবে। ওকে, কারণ প্রোপ্রানোলটা হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার। আর একটু আগে যেটা দেখালাম অ্যাড্রেনালিন, সেটা হলো নন সিলেক্টিভ বিটা অ্যাগনিস্ট, আর প্রোপ্রানোল হলো নন সিলেক্টিভ বিটা ব্লকার। তাহলে এই প্রোপ্রানোলটা হার্টের বিটা 1 রিসেপ্টরকে যখন ব্লক করে দিবে, এখন আমার বডিতে তো আল্লাহ তাআলা অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়েছেন, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কন্টিনিউয়াসলি কী তৈরি করছে, নরএপিনেফ্রিন, এপিনেফ্রিন এগুলো তৈরি করে যাচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। কিন্তু নরএপিনেফ্রিন এখানে এসে দেখবে সে তার জায়গা পাচ্ছে না, তার চেয়ার প্রোপ্রানোল দখল করে বসে আছে, ফলে অ্যাড্রেনালিন বা নরএপিনেফ্রিন এসে বসতে পারছে না, ফলে নরএপিনেফ্রিন হার্টকে যে স্টিমুলেট করে সেই কাজটা করতে পারতেছে না, ফলে হার্ট রেট কমে যাবে, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে। তাহলে দেখেন প্রোপ্রানোলটা কী করছে, হার্টের নর্মাল ফাংশনটাকে সাপ্রেস করে দিচ্ছে, ডিক্রিজ করছে। তাহলে এটাই হচ্ছে ইনহিবিটরি ইফেক্ট। এখন আসেন যে রিপ্লেসমেন্ট ইফেক্টে আসি আমরা। তাহলে রিপ্লেসমেন্ট মানে কি, যদি আমার বডিতে কোনো একটা অ্যান্ড্রোজেনাস সাবস্টেন্সের ডেফিসিয়েন্সি দেখা যায়, যেমন কমন একটা এক্সাম্পল পার্কিনসনিজমে ডোপামিন ডেফিসিয়েন্সি দেখা দেয়। পার্কিনসনিজম কী দেখা দেয়, ডোপামিন ডেফিসিয়েন্সি। এখন এই ডোপামিন ডেফিসিয়েন্সিটাকে যদি আমরা বাহির থেকে ডোপামিন সাপ্লাই দিয়ে এই ঘাটতিটাকে আমরা কম্পেনসেট করতে পারি, তাহলে পেশেন্টটার ইমপ্রুভমেন্ট হবে। তাই আমরা বাহির থেকে এখন পেশেন্টকে কী সাপ্লাই দিব, আমরা লিভোডোপা সাপ্লাই দিব। এই লিভোডোপাটা বডিতে ঢুকবে, ঢুকে সে মেটাবোলাইজড হয়ে ডোপামিনে পরিণত হবে, এবং এই ডোপামিন তখন এন্ডোজেনাস যে ডেফিসিয়েন্সি, যে ঘাটতি ছিল ডোপামিনের, সেই ঘাটতিটাকে সে কম্পেনসেট করবে, ফলে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসেন, যদি কারো ইনসুলিন ঘাটতি দেখা যায়, যেমন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে অথবা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাসে, তখন আমরা বাহির থেকে ইনসুলিন দিই। ওকে, ইনসুলিন দিই, তখন এই ইনসুলিনটা ওই অ্যান্ড্রোজেনাস ডেফিসিয়েন্সি যেটা ছিল ইনসুলিনের, সেটাকে কম্পেনসেট করে। ঠিক আছে। আরেকটা হচ্ছে, কারো যদি মনে করেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, আমরা তাকে এক্সটার্নালি আয়রনটা সাপ্লাই দিব, দিয়ে আমরা তার ওই ডেফিসিয়েন্সিটাকে রিপ্লেস করার, কম্পেনসেট করার চেষ্টা করব। তাহলে এটা ছিল যে ড্রাগসের রিপ্লেসমেন্ট ইফেক্ট। ওকে, এখন আসেন লাস্ট ওয়ান, সেটা হলো যে সাইটোটক্সিক অ্যাকশন। এটা হচ্ছে আমি কেডি ত্রিপাঠী থেকে নিয়েছি এই পোর্শনটুকু। তাহলে সাইটোটক্সিক অ্যাকশনটা কি, যেমন দেখেন অ্যান্টিবায়োটিকটা কী করে, ব্যাকটেরিয়াল সেলকে কিল করে।
এটাকে আমরা বলি সিলেক্টিভ সাইটোটক্সিসিটি, মানে আমার হোস্ট সেলকে সে ক্ষতি করছে না, সে অনলি প্রোক্যারিওটিক সেল, দ্যাট মিনস ব্যাকটেরিয়াল সেলকে ডিস্ট্রয় করছে। আর হচ্ছে আমি অ্যান্টি ক্যান্সার ড্রাগ যদি নেই, সেটা ম্যালিগনেন্ট সেলটাকে ডিস্ট্রয় করে, কিন্তু এটার একটা প্রবলেম আছে, অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলো তার ডোজের উপর ডিপেন্ড করে ভালো হোস্ট সেলকেও ডিস্ট্রয় করে ফেলে, as well as malignant cell, and also it destroys the normal host cell, এই অ্যান্টি ক্যান্সার ড্রাগসগুলো। তাহলে এটা অনেকটা নন সিলেক্টিভ হয়ে যাচ্ছে। এবং অ্যান্টি হেলমিনথিন ড্রাগ, অ্যান্টি হেলমিনথিন ড্রাগ কাকে কিল করে? প্যারাসাইটসকে। তাহলে দেখেন সিলেক্টিভ প্যারাসাইটিক সেলকে সে ডিস্ট্রয় করছে, অ্যান্টি ফাঙ্গালটা কিল করছে ফাঙ্গাসকে। তাহলে এই যে এই ড্রাগসটা কী করছে, গিয়ে সেলের ফাংশনকে বাড়াচ্ছে নাকি কমাচ্ছে? কিছু করছে না, ডিরেক্ট সেলকে সহ ডিস্ট্রয় করে ফেলছে। তাহলে এটাই হলো তার সাইটোটক্সিক ইফেক্ট, ওই কারণে সাইটোটক্সিক ইফেক্ট বলে। তাহলে আপনারা এই জিনিসটা বুঝলেন যে একটা ড্রাগ এই চারটা যে কোনো একটা বা দুই তিনটা সিমুলটেনিয়াসলি করতে পারে, করবে, ঠিক আছে। এখন দেখেন একটা ড্রাগের টার্গেট কী, যেমন আমাদের টার্গেট কী, আমরা যারা স্টুডেন্ট, আমাদের টার্গেট হচ্ছে আমরা ইনশাল্লাহ পড়াশোনা করব, পড়ে আমরা ইনশাল্লাহ একজন ভালো ডক্টর হব, ডক্টর হয়ে আমরা রোগীদের সেবা করব। তাহলে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে রোগীর সেবা করা, পেশেন্টের সেবা করা। এখন এই একটা ড্রাগের টার্গেট কী? একটা ড্রাগের টার্গেট হলো যে আমাদের বডিতে গিয়ে এই চারটা কাজের যে কোনো একটা করা, স্টিমুলেশন করা, ইনহিবিশন করা, রিপ্লেসমেন্ট করা, সাইটোটক্সিক রোল প্লে করা। এখন এই যে কাজটা করবে, এটা কিভাবে করবে? এটা করার জন্য ড্রাগকে আমাদের বডির একটা জিনিসের সাথে বাইন্ড হতে হয়। এখন কার সাথে বাইন্ড হবে ড্রাগটা? একটা ড্রাগ আমাদের বডিতে যখন ঢুকে সে আমাদের সেলের কাছে গিয়ে যে চারটার যে কোনো একটার সাথে বাইন্ড হবে, চারটার যে কোনো একটার সাথে বাইন্ড হবে। আইদার সে রিসেপ্টরের সাথে বাইন্ড হবে, এক নাম্বার। দেখেন আমরা ড্রাগ বলতে শুধু রিসেপ্টর করি না, রিসেপ্টরটা হচ্ছে চারটার মধ্যে একটা, সবচেয়ে মেইনটা। আচ্ছা, রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, করে তার রোলটা প্লে করবে যে পেশেন্টের সেবা করা। অথবা হচ্ছে ড্রাগটা আয়ন চ্যানেলের সাথে বাইন্ড করতে পারে, খুব বাইন্ড করে সে তার রোল প্লে করবে। অথবা ড্রাগটা ট্রান্সপোর্টার বা আমরা ক্যারিয়ারও বলি, ট্রান্সপোর্টার বা ক্যারিয়ারের সাথে বাইন্ড করবে। অথবা ড্রাগটা কোনো একটা এনজাইমের সাথে বাইন্ড করবে। তাহলে কি বললাম, একটা ড্রাগ আমাদের বডিতে ঢুকে সে আইদার রিসেপ্টর, অথবা হচ্ছে আয়ন চ্যানেল, অথবা হচ্ছে ক্যারিয়ার বা ট্রান্সপোর্টার, অথবা হচ্ছে এনজাইমের সাথে বাইন্ড করবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা আজকে ইনশাল্লাহ ইন ডিটেলস রিসেপ্টরটা নিয়ে জানবো, ঠিক আছে। আচ্ছা, এখন একটু আমরা খেয়াল করি, দেখেন এই যে রিসেপ্টরটাকে আমরা ক্লাসিফাই করি। এখন এখানে আপনাদের এটা প্রফের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, যে রিসেপ্টরের প্রপার্টিস, এটা একটু মানে মেমোরাইজ করার বিষয়। রিসেপ্টরটা একটা প্রোটিন ইন নেচার, রিসেপ্টরটার মধ্যে একটা চার্জ থাকে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ইজ দ্যাট রিসেপ্টরের কেমো রেকগনিশন প্রপার্টি আছে। দ্যাট মিনস এই রিসেপ্টরটার সাথে এপিনেফ্রিন বাইন্ড করবে, অ্যাসিটাইলকোলিন বাইন্ড করতে পারবে না। মনে করেন বিটা ওয়ান রিসেপ্টরের শেপটা আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছে যে এর সাথে শুধু এপিনেফ্রিন বাইন্ড করবে, অথবা এর সাথে শুধু প্রোপ্রানোনল বাইন্ড করবে, এর সাথে আপনি অ্যাসিটাইলকোলিন বাইন্ড হবে না। আবার মনে করেন একটা মাস্কারেনিক রিসেপ্টর M1, এই মাস্কারেনিক রিসেপ্টরের শেপ মনে করেন এরকম, ফলে এর সাথে শুধুমাত্র অ্যাসিটাইলকোলিনটা বাইন্ড করবে, ঠিক আছে। এর সাথে এই মাস্কারেনিক রিসেপ্টরের সাথে কিন্তু এপিনেফ্রিন বাইন্ড করতে পারবে না। কারণ কি, রিসেপ্টরের শেপের সাথে তার শেপ মিলছে না, এপিনেফ্রিন নরএপিনেফ্রিনের শেপ মিলছে না। তাহলে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন বাইন্ড করবে কীভাবে? ওই যে তার রিসেপ্টরটা আল্লাহ ওই শেপে দিয়ে দিয়েছেন। তাহলে একটা রিসেপ্টর একটা স্পেসিফিক বা দুই তিনটে স্পেসিফিক একটা স্ট্রাকচারের সাথে বাইন্ড করবে, এটাকে বলে কেমো রেকগনিশন প্রপার্টি, স্পেসিফিক, সিলেক্টিভ। ওকে, আরেকটা হচ্ছে যে এই উইথ এ রিসেপ্টর দেয়ার আর 3 অ্যাসোসিয়েটেড টার্মস। একটা রিসেপ্টর বললে আমরা তিনটা জিনিস বলি, এটা হচ্ছে আমার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো। অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট, পার্শিয়াল অ্যাগোনিস্ট, রিভার্স অ্যাগোনিস্ট, ভেরি ইম্পর্টেন্ট। ভাইভাতে আপনি এটা ফেস করবেন ইনশাল্লাহ, এই চারটা জিনিস কি, অ্যাগোনিস্ট বলতে কি, অ্যান্টাগনিস্ট বলতে কি, পার্শিয়াল অ্যাগোনিস্ট কি, এক্সাম্পল দাও, এরকম রিভার্স অ্যাগোনিস্ট কি, এক্সাম্পল দাও, এরকম ধরবে আপনাকে। তাহলে আমি বললাম যে রিসেপ্টরটা হচ্ছে প্রোটিন ইন স্ট্রাকচার, রিসেপ্টরটার একটা স্পেশাল স্ট্রাকচার আছে, চার্জ আছে, যেটা দিয়ে সে
তার শেপের সাথে করসপন্ডিং একটা লাইগেন্ডের সাথে বাইন্ড করবে, অন্য লাইগেন্ডের সাথে বাইন্ড করবে না, ঠিক আছে? ওকে, এটা বললাম। এখন আমরা আসি রিসেপ্টরকে আমরা ক্লাসিফাই করি। আসেন এখন একটা আমাদের, এই যে আমি বললাম আমাদের বডির একটা মানব দেহের ছোট করতে 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 সবচেয়ে মানে তার ফাংশনাল ইউনিট কি? সেল। সব কিছু দিন শেষে সেলে আসে হবে। এই যে আমি প্রেশারের ওষুধ খাচ্ছি, ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে, সেল থেকে শুরু হবে ইফেক্টটা, ঠিক আছে? সেল থেকে শুরু হবে। আবার হচ্ছে আমার মনে করেন ডায়াবেটিস মেলাইটাস, আমি হচ্ছে ওরাল হাইপোগ্লাইসেমিক যেটা এজেন্টটা নিচ্ছি, এখন ওই ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টটা খেলে যে আমার ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল হচ্ছে, এটাও কিন্তু সেলুলার ইফেক্ট। সেলুলার ইফেক্ট, তারপরে সেটা টিস্যুতে যায়, অর্গানে যায়, তারপরে হোল আমি রেসপন্স পাচ্ছি। কিন্তু ড্রাগটা কাজ করছে কোথায়? সেলের উপরে। তারপরে আমি ইন্টিগ্রালি হোল ইফেক্ট আমি দেখতে পাচ্ছি যে ইয়েস, নাও মাই ব্লাড গ্লুকোজ লেভেল ইজ ওকে, ঠিক আছে? তাহলে এই যে একটা সেলের তিনটা জায়গায় রিসেপ্টর থাকতে পারে, একটা সেলের তিনটা জায়গায়। একটা হচ্ছে একটা সেলের সেল মেমব্রেনে, সেটাকে আমরা বলি সেল মেমব্রেন অ্যাটাচড রিসেপ্টর, অথবা একটা সেলের সাইটোপ্লাজমে কিছু রিসেপ্টর থাকে, সেটাকে আমরা বলি সাইটোপ্লাজমিক রিসেপ্টর, অথবা একটা সেলের নিউক্লিওপ্লাজমে বা নিউক্লিয়াসে রিসেপ্টর থাকতে পারে। তাহলে সেল মেমব্রেন রিসেপ্টর, সাইটোপ্লাজমিক রিসেপ্টর, নিউক্লিয়ার রিসেপ্টর, এই তিনটা জায়গায় রিসেপ্টরগুলো থাকে। এখন সেল মেমব্রেন রিসেপ্টর অনেকগুলো আছে, আমি কয়েকটা কার্ডিনাল এক্সাম্পল নিয়েছি। অ্যাড্রেনালিন রিসেপ্টর, কোলিনার্জিক রিসেপ্টর, অথবা আপনারা বলতে পারেন অ্যাড্রেনোসেপ্টর, কোলিনোসেপ্টর, ওকে? তারপর হচ্ছে এই ইনসুলিন রিসেপ্টর, হিস্টামিন রিসেপ্টর, বেনজোডায়াজেপিন রিসেপ্টর, এগুলো হচ্ছে সব সেল মেমব্রেনে, একটু আগে আমি দেখিয়েছি আপনাদের, ওকে? এরপর হচ্ছে দেখেন সাইটোপ্লাজমে কী কী থাকে, সেলের সাইটোপ্লাজমে এটা হচ্ছে মেইনলি আসলে মূলত একটাই স্টেরয়েড রিসেপ্টর। এরপর আসে নিউক্লিয়ার রিসেপ্টর, নিউক্লিয়াসে থাকে। অ্যাকচুয়ালি এটা আসলে নিউক্লিয়াসের নিউক্লিয় প্লাজম বললে বেটার, নিউক্লিয় প্লাজমে থাকে, ঠিক আছে? সেটা কি রিসেপ্টর? আপনারা সবাই জানেন, থাইরয়েড রিসেপ্টর। তাহলে এইটা হচ্ছে তার এক্সাম্পলগুলো, ওকে? এখন আমরা আসি অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি, এটা আমরা ক্লাসিফাই করেছি অ্যাকর্ডিং টু লোকেশন। এখন আমরা জানবো ইনশাল্লাহ অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি, ঠিক আছে? এখন আমাদের অ্যাক্টিভিটির ভিত্তিতে আমরা রিসেপ্টরকে মোট 3 ভাগে ভাগ করতে পারি। কিছু হচ্ছে অ্যাক্টিভ রিসেপ্টর, কিছু হচ্ছে স্পেয়ার রিসেপ্টর, কিছু হচ্ছে সাইলেন্ট রিসেপ্টর, ওকে? রিমেম্বার ইট। অ্যাক্টিভ রিসেপ্টর মানে ড্রাগ বসার জন্যে যে কয়টা রিসেপ্টরকে অ্যাক্সেস পাবে। যেমন মনে করেন আমি ক্লাস হচ্ছে আমার 9টায়, আমি ক্লাসে পৌঁছতে দেরি হয়ে গেছে যে 9:30। এখন আমি ক্লাসে ঢুকে দেখলাম যে 100টা সিটের মধ্যে 90টা ফিল আপ, আমার ফ্রেন্ডসরা বসে গেছে। তাহলে আমার বসার জন্য কয়টা সিট আছে? 10টা সিট খালি আছে। এই 10টা সিটের যে কোনো একটা বসতে হবে। তাহলে আমি ড্রাগস, এই 10টা চেয়ার আমার জন্য অ্যাক্টিভ রিসেপ্টর, ওকে? আর হচ্ছে মনে করেন আমি আসার পর আরও কিছু ফ্রেন্ডসরা চলে আসলো আমার, ওরাও আমার মতো দেরি করে ক্লাসে ঢুকলো। এখন কী হবে? সবাই তো আমরা বন্ধু। আমার কিছু ফ্রেন্ডসরা কী করলো, ওরা একটা আমাদেরকে জায়গা করে দিল, দুইজনে এক চেয়ারে বসে, দুইজন এক চেয়ারে বসে ওরা আরও 20টা সিট খালি করে দিল। দেখেন, তাহলে আমি আসার সময় সিট কয়টা পেয়েছি? 10টা অ্যাক্টিভ রিসেপ্টর। আমার ফ্রেন্ডসরা হেল্প করার জন্যে আরও 10টা সিট ওরা মানে একটু সংকুচিত হয়ে বসে আরও 10টা সিট খালি করে দিল বসার জন্য। তাহলে এই যে নতুন 10টা রিসেপ্টর এখন তৈরি হলো প্রয়োজনে, এটা হলো স্পেয়ার রিসেপ্টর। বাস, এটা আমি আপনাদের একদম একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দিলাম। এখন আসেন আমরা হিউম্যান বডিতে দেখি। মনে করেন এই যদি একটা হার্ট হয়, আমাদের হার্টের মধ্যে যে অ্যাড্রেনোসেপ্টরটা থাকে মোস্ট কমন, সেটা হচ্ছে কি? বিটা 1, ওকে? এখন হার্টের মধ্যে ধরেন 100টা বিটা 1 রিসেপ্টর আছে, 100টা বিটা 1 রিসেপ্টর। এর মধ্যে কার্ডিওমায়োসাইট, আমি এখানে হার্টের উপরে এঁকে দিয়েছি, মানে কি এটা কি আসলে হার্টের উপরে? না, এক একটা কার্ডিওমায়োসাইটের সেল মেমব্রেনের উপরে। তাহলে মনে করেন এই 100টার মধ্যে মাত্র 10টা সেল মেমব্রেনের মধ্যে অ্যাটাচড। দেখেন টোটাল আছে কয়টা রিসেপ্টর? ক্লাসে টোটাল সিট হচ্ছে 100টা, কিন্তু একটা ড্রাগ বা অ্যাগনিস্ট আসার সময় সেল মেমব্রেনে কয়টা পাচ্ছে? 10টা। তাহলে এই 10টা বিটা 1 রিসেপ্টর হচ্ছে অ্যাক্টিভ রিসেপ্টর। এখন যদি দরকার হয়, যেমন রিসেপ্টর আপ রেগুলেশন একটা টার্ম জানেন হয়তো অনেকেই,
তো যদি দরকার হয় এই যে 90টা বিটা 1 রিসেপ্টর নিচে ডুবন্ত অবস্থায় আছে, ওরা আস্তে আপরেগুলেট হয়ে সেল মেমব্রেনে উঠে আসবে। ওকে, তাহলে দেখেন, মনে করেন এই বিটা রিসেপ্টরগুলো এখন এখানে সাবমার্জড অবস্থায় আছে, লুকাই আছে ওরা। যখন দরকার হবে বের হয়ে আসবে। এরকম কয়টা আছে? 90টা। যখন দরকার হবে তখন ওরা সেল মেমব্রেনে উঠে আসবে। তখন দেখেন এই যে এখন সেল মেমব্রেনে উঠে আসতেছে ওরা, এটাকে বলি রিসেপ্টর আপরেগুলেশন। তাহলে এই 90টা বিটা 1 রিসেপ্টরকে আমরা বলি স্পেয়ার রিসেপ্টর। ওরা সবসময় থাকে না, দরকার হলে উঠে, শেষ, এতটুকু বাস। তারপর হচ্ছে সাইলেন্ট রিসেপ্টর। সাইলেন্ট রিসেপ্টর ক্ষেত্রে কি, যে সকল রিসেপ্টরের সাথে অ্যাগোনিস্ট বা লাইগ্যান্ড বা ড্রাগ, সব একই কথা, বসলে কোনো ইফেক্ট পাবো না, কোনো রেসপন্স পাবো না, এটাকেই বলে সাইলেন্ট রিসেপ্টর। যেমন হচ্ছে এই যে আমি আমার ক্লাসটা যে শুরু করেছিলাম যেটা দিয়ে, দেখেন প্রোপ্রানল যখন আমাদের সার্কুলেশনে ঢুকেছিল, ঢুকার পরে কিছু প্রোপ্রানল এই যে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করেছিল। দেখেন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করার পরে আর কোনো ঘটনা ঘটেনি, জাস্ট ড্রাগসটা প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড করে বসে আছে, একটু পরে আবার ডিটাচড হবে, বাউন্ড করবে, ডিটাচড হবে। তাহলে এই যে এটাই, এই কারণে প্লাজমা প্রোটিনটা হচ্ছে একটা স্পেয়ার রিসেপ্টর। ড্রাগ বাইন্ড করছে বাট কোনো ইফেক্ট আমি পাচ্ছি না। ওকে, আরেকটা এক্সাম্পল হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। আমাদের যেগুলোকে আমরা বলি লাইপোফিলিক ড্রাগস। ওকে, লাইপোফিলিক ড্রাগসগুলো কী করে, অ্যাডিপোজ টিস্যুতে গিয়ে গিয়ে জমে থাকে, কিন্তু ওখানে কোনো তাদের ফাংশন প্লে করে না। তাহলে অ্যাডিপোজ টিস্যুটাও একটা সাইলেন্ট রিসেপ্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে, তার মানে বসবে কিন্তু কোনো রেসপন্স নাই। কিন্তু যেমন দেখেন এই যে অ্যাড্রেনালিন হার্টের বিটা 1-এর উপরে বসে হার্ট রেট বাড়ায় দিচ্ছে, বসছে, ইফেক্ট পাচ্ছে। তারপরে পাইলোকার্পিন মাসকারেনিক রিসেপ্টরের সাথে বসে স্যালাইভারি সিক্রেশন বাড়ায় দিচ্ছে, এটা পাচ্ছে। এরকম এক্সাইটেড ইফেক্ট, ইনহিবিটেড ইফেক্ট। বাট সাইলেন্ট রিসেপ্টরে ড্রাগ বসছে কিন্তু কোনো রেসপন্স নেই। ওকে, আচ্ছা, তাই এটা ছিল অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি। এখন আসেন আমরা জানবো যে অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন, রিসেপ্টরটাকে আমরা ক্লাসিফাই করবো এখন ইনশাল্লাহ অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন। দেখেন এটা যে আপনি প্রতিটা স্টেপে ফেস করবেন এই রিসেপ্টরের মেকানিজমটা। সো বি কেয়ারফুল, একটু জাস্ট মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ আপনার সারা জীবন কাজে আসবে ইনশাল্লাহ। দেখেন অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন মানে হচ্ছে এই মেকানিজমের ভিত্তিতে আমরা একটা রিসেপ্টরকে 4টা ভাগে ভাগ করতে পারি। মানে এই যে আপনারা এখন দেখলেন খুব সহজ যে অ্যাড্রেনালিন বিটা 1 রিসেপ্টরে বসছে, হার্ট রেট বাড়ায় দিচ্ছে, কিন্তু ভিতরে অনেক একটা চেইন রিয়াকশনের মতো, নিউক্লিয়ার চেইন রিয়াকশনের মতো কিছু ইভেন্টস হয় এখানে। তাহলে কিছু রিসেপ্টরস আয়ন চ্যানেলের সাথে অ্যাটাচ থাকে, একটু পরে আমি আপনাদের ফিগার এবং এক্সাম্পল সহ বলবো ইনশাল্লাহ। তাহলে কিছু রিসেপ্টরস আয়ন চ্যানেলের সাথে বাউন্ড, কিছু রিসেপ্টর একটা স্পেশাল প্রোটিনের সাথে বাউন্ড থাকে, ওই প্রোটিনটাকে বলি জি প্রোটিন। কিছু রিসেপ্টর এনজাইমের সাথে বাউন্ড থাকে, কিছু রিসেপ্টর এনজাইমের সাথে বাউন্ড থাকে, সেটাও হতে পারে যে কোনো একটা সাধারণ এনজাইম, অথবা এটা খুব স্পেশাল একটা এনজাইম আছে, সেটা হলো যে টাইরোসিন কাইনেজ, ওই যে ইনসুলিন অলরেডি পড়েছেন আপনারা। তাহলে কিছু রিসেপ্টর এনজাইমের সাথে বাউন্ড থাকতে পারে। এখন এখানে আমি ছোট্ট একটা কথা বলি, এই যে 3 নাম্বার পয়েন্টটা, কিছু রিসেপ্টর এনজাইমের সাথে বাউন্ড থাকে অথবা এই রিসেপ্টরেরই একটা অংশ এনজাইম হিসাবে কাজ করে। বুঝেন নাই? দেখেন, মনে করেন এই হলো রিসেপ্টরটা, ধরেন এই হলো রিসেপ্টর, আর রিসেপ্টরটা একটা এনজাইমের সাথে অ্যাটাচ, গ্রিন কালারটা হলো এনজাইম, আর এটা হলো রিসেপ্টর। তাহলে রিসেপ্টরটা দেখেন একটা এনজাইমের সাথে অ্যাটাচ। অথবা ঘটনাটা এমনও হতে পারতো যে এই ছিল আমাদের রিসেপ্টরটা, এবং এই রিসেপ্টরের লোয়ার পোর্শনটা আলাদা কোনো এনজাইম না, রিসেপ্টরেরই একটা পোর্শন, দেখেন গ্রিন করে দিচ্ছি, সে এনজাইম হিসেবে কাজ করছে, ঠিক আছে। এবং এই এনজাইমটা ইউজুয়ালি টাইরোসিন কাইনেজ হয়, টাইরোসিন কাইনেজ এনজাইম, টাইরোসিন কাইনেজ, বুঝতে পেরেছেন কিনা? ঠিক আছে, এবার আসেন এরকম এক্সাম্পল কী কী আছে। এই এনজাইম লিঙ্কড রিসেপ্টর, ইনসুলিন রিসেপ্টর, গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর, ওকে, এটা
এটা হবে না এখানে, এটা পাথ। ওকে, ইনসুলিন রিসেপ্টর, গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর, আরেকটা আছে এখানে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর আমরা বলতে পারি, আরেকটা আপনারা লিখে রাখেন সাইটোকাইন রিসেপ্টর। সাইটোকাইন রিসেপ্টর, ঠিক আছে, এই তিনটা। এরপর আসেন ডিএনএ কাপল রিসেপ্টর, মানে এই রিসেপ্টরগুলোর সাথে তাদের অ্যাগোনিস্ট বা লাইগেন্ড বাইন্ড করার পরে এই রিসেপ্টর লাইগেন্ড কমপ্লেক্সটা নিউক্লিয়াসে যাবে, দেন তার রেসপন্সটা শো করবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটাতে আসি। প্রথমটা কী ছিল আমাদের? আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর। প্রথমটা ছিল আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর। ওকে, এখন দেখেন আয়ন চ্যানেল কাপল রিসেপ্টরটা দেখেন, এই যে নিকোটিনিক রিসেপ্টর, ঠিক আছে। তাহলে নিকোটিনিক রিসেপ্টরটা কি একটু খেয়াল করেন। এই যে এত বড় একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা হলো সোডিয়াম আয়ন চ্যানেল। এই চ্যানেলটার একটা ছোট জায়গাতে অ্যাসিটাইল কোলিনের জন্য রিসেপ্টরটা, এই রিসেপ্টরটা, এটা হলো রিসেপ্টরটা। দেখেন আয়ন চ্যানেলটা এখানে আসল, তার গায়ে ছোট্ট করে রিসেপ্টরটা কার জন্য? অ্যাসিটাইল কোলিনের জন্য। এই অ্যাসিটাইল কোলিনের জন্য এই রিসেপ্টরটাকে আমরা বলি নিকোটিনিক রিসেপ্টর। তাহলে এখন এই সোডিয়াম চ্যানেলটা ক্লোজড থাকে, এই সোডিয়াম চ্যানেলটা এখন বন্ধ আছে, ফলে কোনো সোডিয়াম ঢুকতে পারবে না। সোডিয়াম কোথায় বেশি থাকে? এক্সট্রা সেলুলার স্পেসে সোডিয়াম বেশি থাকে, আর এই যে এটা সেল মেমব্রেন, আর এটা হলো ইন্ট্রাসেলুলার স্পেসে সোডিয়াম কম থাকে। তাহলে যদি দরজাটা খুলে যায়, তার মানে বাই দি কনসেপশন সোডিয়াম বাহির থেকে ভিতরে ঢুকতে চেষ্টা করবে, না ভিতর থেকে বাইরে চলে যাবে? অবশ্যই বাহির থেকে ভিতরে, কারণ বাহিরে সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি, কিন্তু ঢুকতে পারছে না কেন? দরজাটা ক্লোজড। কখন খুলবে? যদি অ্যাসিটাইল কোলিনটা এই নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন এই নিকোটিনিক রিসেপ্টরটা সোডিয়াম চ্যানেলকে বলবে, ভাই তুমি এখন ওপেন হও, তখনই সোডিয়াম চ্যানেলটা ওপেন হবে। দেখেন ওপেন হবে, এবং ওপেন হওয়ার সাথে সাথে এই সোডিয়ামগুলো সব তখন এক্সট্রা সেলুলার স্পেস থেকে ইন্ট্রাসেলুলার স্পেসে ঢুকা শুরু করবে। এখন সোডিয়াম হচ্ছে একটা পজিটিভ আয়ন, ফলে এই সোডিয়ামটা যখন ঢুকবে, তার মানে সেলের ভিতরে তখন কী হবে? পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, আর পজিটিভ পোলারিটি হওয়ার সাথে সাথে কী হবে? এই সেলটাতে একটু পরে অ্যাকশন পটেনশিয়াল হবে। ওকে, তার মানে নিকোটিনিক রিসেপ্টর সেলের উপরে কী ধরনের ইফেক্ট শো করছে? ওই যে চারটা থেকে বলেন, স্টিমুলেটরি, ইনহিবিটরি, রিপ্লেসমেন্ট, সাইটোটক্সিক। এটা আপনারা কমেন্টস করুন যে কোনটা। ওকে, এরপরে আসেন, তাহলে আপনারা এটা দেখলেন যে আয়ন চ্যানেল কাপল, দ্যাট মিনস এখানে এই নিকোটিনিক রিসেপ্টরটার সাথে সোডিয়াম আয়ন চ্যানেলটা কাপলড, অ্যাটাচড করা। আচ্ছা, এরপর আসেন আরেকটা খুবই কমন উদাহরণ, বেনজোডায়াজেপিন রিসেপ্টর। এখন এই বেনজোডায়াজেপিন রিসেপ্টরটা, এটা একটা আসলে হচ্ছে, আমরা এটাকে বলি প্যারাসাইট বা পরজীবী। এই বেনজোডায়াজেপিন রিসেপ্টরটা আরেকটা রিসেপ্টরের মধ্যে থাকে, সেই রিসেপ্টরটার নাম কি? গাবা রিসেপ্টর। তাহলে বেনজোডায়াজেপিন রিসেপ্টরটা হচ্ছে গাবা রিসেপ্টরে থাকে। এখন বেনজোডায়াজেপিনটা এক পাশে রাখেন, গাবাটা আগে বুঝেন। একটা গাবা রিসেপ্টরে 5টা সাব ইউনিট থাকে। আমাদের একটা রুমে যেমন 4টা দেয়াল থাকে, উপরে রুফ থাকে, নিচে ফ্লোর থাকে, এই একটা গাবা রিসেপ্টরে এরকম 5টা সাব ইউনিট থাকে। কি কি? আলফা, বিটা, তারপর হচ্ছে গামা। এখন এই আলফা এবং গামা সাব ইউনিটের মাঝখানেই একটা ছোট্ট রিসেপ্টর থাকে। আলফা এবং গামার মাঝখানে, এটা ভেরি ইম্পর্টেন্ট, সারা ভাই ধরে, আলফা এবং গামা এই দুইটার মাঝখানে একটা ছোট্ট রিসেপ্টর থাকে। এই রিসেপ্টরটার নামই হলো বেনজোডায়াজেপিন রিসেপ্টর। এখন এই বেনজোডায়াজেপিন রিসেপ্টরের সাথে যখন বেনজোডায়াজেপিন বাইন্ড করবে, দেখেন ওর টার্গেট হচ্ছে এই রিসেপ্টরটার সাথে যখন বেনজোডায়াজেপিনটা বসে, তখন এই গাবা রিসেপ্টরটার, এখন গাবা রিসেপ্টরের লাইগেন্ডকে, সব রিসেপ্টরের বলছি কেমো রেকগনিশন প্রপার্টি, সব রিসেপ্টরের এক একটা স্পেসিফিক লাইগেন্ড থাকে, বা অ্যাগোনিস্ট থাকে, বা অ্যান্টাগনিস্ট থাকে। এই গাবা রিসেপ্টরের লাইগেন্ড হলো গাবা, ওকে, ওর অ্যাগোনিস্ট হলো বা লাইগেন্ড হলো গাবা। তাহলে যখন বেনজোডায়াজেপিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন গাবা রিসেপ্টরের গাবার প্রতি অ্যাফিনিটি বেড়ে যায়, ফলে বেশি বেশি গাবা বাইন্ড করবে গাবা রিসেপ্টরের সাথে। বাইন্ড করলে কি হবে? তখন এই গাবা রিসেপ্টরটা
খুলে যাবে। তাহলে দরজাটা খুলে গেছে, এটা কার জন্য দরজাটা? সোডিয়ামের জন্য না ক্লোরাইড? ক্লোরাইড, কারণ গাবা রিসেপ্টরটা ক্লোরাইড চ্যানেলের সাথে কাপলড। বুঝছেন কিনা ব্যাপারটা? তাহলে এখানে বেনজোডায়াজেপিন রিসেপ্টরটাকে আমরা ইনডিরেক্টলি বলতে পারি ক্লোরাইড চ্যানেল কাপলড রিসেপ্টর। আসলে অ্যাকচুয়ালি এটা কি? গাবা রিসেপ্টর। গাবা রিসেপ্টরটাও ক্লোরাইড আয়ন চ্যানেল কাপলড রিসেপ্টর। তাহলে গাবা রিসেপ্টর কখন খুলবে? যখন গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, হ্যাঁ, তখন কি হবে? এই ক্লোরাইড চ্যানেলটা খুলে যাবে। তার মানে এই যে পুরো এতগুলো 5টা সাব ইউনিট, এগুলো সব গাবা রিসেপ্টর, এবং এই সাব ইউনিটগুলোর একটা ছোট্ট জায়গায় বেনজোডায়াজেপিন রিসেপ্টরটা। ফলে গাবা বাইন্ড করার সাথে সাথে ক্লোরাইড চ্যানেলটা খুলবে। ক্লোরাইড আয়ন কোথায় বেশি থাকে? এক্সট্রা সেলুলার স্পেসে বেশি থাকে। ফলে তখন সেলের বাইরে থেকে সব ক্লোরাইডগুলো সেলের ভিতরে ঢুকবে। ফলে সেলের ভিতরে কি আয়ন ঢুকতেছে? এখন ক্লোরাইড আয়ন ঢুকছে। ফলে সেলটা তখন কি হবে? মাইনাস মাইনাস, নেগেটিভ পোলারিটি। ফলে এটাকে কী হবে? এই যে নেগেটিভ পোলারিটি হবে, এটাকে আমরা বলবো কি? হাইপার পোলারাইজেশন। তাহলে একটা সেল যখন হাইপার পোলারাইজেশন হবে, ফলে ওই সেলটাতে সহজে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হতে চাবে না। ফলে এই সেলটা তখন সাপ্রেসড বা ইনহিবিটেড হয়ে যাবে। তাহলে দেখেন বেনজোডায়াজেপিনটা এই সেলের উপরে কী ধরনের রোল প্লে করেছে? ইনহিবিটরি ইফেক্ট। দেখেন ওই 4টা থেকে যে কোনো একটা হবে, প্রথমে যেটা বলেছি। আচ্ছা, এখন গেল এটা। এখন আসেন আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর। আপনারা দেখলেন গাবা রিসেপ্টর বা বেনজোডায়াজেপিন রিসেপ্টর, তারপরে বললাম যে আরেকটা কী বলেছি? নিকোটিনিক রিসেপ্টর। আচ্ছা, এখন আসেন যে আমরা নাম্বার 2তে আসবো। সেটা কি? আয়ন চ্যানেল কাপল রিসেপ্টরটা একটু আগে বলেছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর, সবচেয়ে ইম্পর্টেন্ট জি প্রোটিন কাপল রিসেপ্টরটা। দেখেন প্রথমে আপনারা জি প্রোটিনটা দেখতে কেমন সেটা দেখেন। এটা ক্যাটজেঙ্কের একটা ফিগার। এইটা হলো সেল মেমব্রেন। এই সেল মেমব্রেনের মধ্যে দেখেন সাপের মতো একটা জিনিস আটকে আছে। সেল মেমব্রেন, তার মধ্যে এই রিসেপ্টরটা, এটা সেল মেমব্রেনের রিসেপ্টরটা ঢুকে আছে, মানে আটকে আছে এই সাপের মতো। এই রিসেপ্টরটাই হলো কি কাপল রিসেপ্টর? জি প্রোটিন কাপল রিসেপ্টর। কেন? এই রিসেপ্টরটার নিচের দিকে দেখেন জি প্রোটিন লাগানো, এই কারণে জি প্রোটিন কাপল রিসেপ্টর বলে। এখন এই রিসেপ্টরটার একটা নাম আছে সার্পেন্টাইন রিসেপ্টর। দেখেন সার্পেন্টাইন রিসেপ্টর কেন বলে? কারণ এই রিসেপ্টরটা এই যে সেল মেমব্রেনকে 7বার ক্রস করে। দেখেন এই যে 1বার, 2বার, 3বার, 4বার, 5বার, 6বার, 7বার, এই যে 7বার ক্রস করলো, তারপরে শেষ, আর করে নেই, 7বার। ওকে, তাহলে এই জিনিসটা আপনারা বুঝলেন। এখন একটু আরেকটা জিনিস দেখেন, এই যে জি প্রোটিনটার যে রিসেপ্টরের সাথে লাগানো, রিসেপ্টরের তো অনেক লম্বা রিসেপ্টর। এটা কোন জায়গায় জি রিসেপ্টরটা লাগানো? জি প্রোটিন। অনেক সময় সারা বেশি জানতে চাইলে আজ করে, এই জি প্রোটিনটা হচ্ছে রিসেপ্টরে 5 নাম্বার এবং 6 নাম্বার আর্মের মাঝখানে, বুঝছেন? এই জায়গাটাতে জি প্রোটিনটা লাগানো থাকে। আচ্ছা, এখন এই যে রিসেপ্টর, এটার একটা লাইগেন্ড আছে, হ্যাঁ? তাহলে এই লাইগেন্ডটা রিসেপ্টরটা অনেক বড়, কোন জায়গায় পড়বে? এটা হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার আর্মের মাঝখানে। এই যে দেখেন লাইগেন্ডটা, তাহলে লাইগেন্ডটা বসবে 1 নাম্বার 2 নাম্বার আর্মের মাঝখানে, আর জি প্রোটিনটা অ্যাটাচড হচ্ছে 5 নাম্বার এবং 6 নাম্বার আর্মের মাঝখানে। এই দুইটা ইনফরমেশন। ওকে, এখন পরের বিষয়টা বলি। তাহলে আপনারা এখন স্ট্রাকচারটা দেখলে, এখন যখন এই রিসেপ্টরটার সাথে তার লাইগেন্ডটা লাগবে, মনে করেন এই যে অ্যাগনিস্টটা এখানে এসে এখন বাইন্ড করলে কী হবে? এই রিসেপ্টরটা তখন এখানে একটা অ্যাক্টিভেশন স্পার্ক তৈরি হবে, সিগন্যাল। তখন এই স্পার্কটা ট্রান্সমিট হয়ে কার কাছে যাচ্ছে? দেখেন পুরো রিসেপ্টরের মতো একটা স্পার্কিং সিগন্যাল যাচ্ছে, যেতে সে আলটিমেটলি এই জি প্রোটিনটাকে অ্যাক্টিভ করে ফেলছে, যে জি প্রোটিন তুমি অ্যাক্টিভ হও। জি প্রোটিন অ্যাক্টিভ হয়ে গেল। এই জি প্রোটিনটা এরপরে কি করবে? এই জি প্রোটিনটা তখন কিছু এনজাইমকে অ্যাক্টিভ করবে। আবার এই জি প্রোটিন কিছু এনজাইমকে অ্যাক্টিভ করে, হয়তো সে অ্যাডেনাইলাইল সাইক্লেজকে অ্যাক্টিভ করে, অথবা অ্যাডেনাইলাইল সাইক্লেজকে ইনহিবিট করে, অথবা সে ফসফোলাইপেজ সি এনজাইমকে অ্যাক্টিভ করে। এই 3টা জিনিস। এখন
কখন অ্যাডেনাইলাল সাইক্লেসকে অ্যাক্টিভ করবে, কখন অ্যাডেনাইলাল সাইক্লেসকে ইনঅ্যাক্টিভ করবে, কখন ফসফোলাইপেজ সিকে অ্যাক্টিভ করবে, সেটা ডিপেন্ড করবে কীভাবে, সেটা কীভাবে বুঝবে, সেটা বুঝতে হবে এই জি প্রোটিনটা কী ধরনের। এক একটা জি প্রোটিন এক একটা এনজাইমকে অ্যাক্টিভ করে। তাহলে কোনটা, এই যে দেখেন একটু সামনে আসছি আমরা, ক্যাটজ্যাঙ্কের এই চারটা, এখান থেকে আপনারা এত কিছু জানা দরকার নেই, আপনারা জানবেন শুধু জিএস, এই তিনোটা ভাগ, এই তিনোটাকে জাস্ট জি আই নামে জানেন, এবং হচ্ছে এখানে জি কিউ। তাহলে জিএস, তাহলে দেখেন একটু আগে আবার আমরা আগের ফিগারটাতে আসি। তাহলে এই রিসেপ্টরটার সাথে কাপলড থাকা বা অ্যাটাচড থাকা জি প্রোটিনটা যদি জিএস হয়, দেখেন বুঝেন, যদি জিএস হয় তাহলে সে অ্যাডেনাইলাইল সাইক্লেসকে এস মানে স্টিমুলেশন করবে। আর যদি এই জি প্রোটিনটা জি আই হয় ইনহিবিটরি, তাহলে সে অ্যাডেনাইলাইল সাইক্লেসকে ইনহিবিট করবে, সাপ্রেস করবে। আর যদি এই জি প্রোটিনটা জি কিউ হয়, আর যদি এই জি প্রোটিনটা জি কিউ হয়, তাহলে সে ফসফোলাইপেজ সি এনজাইমকে অ্যাক্টিভ করবে। আশা করি ক্লিয়ার। জি এস হলে অ্যাডেনাইলাল সাইক্লেস অ্যাক্টিভ, জি আই হলে অ্যাডেনাইলাল সাইক্লেসকে ইনহিবিট, জি কিউ হলে ফসফোলাইপেজ সিকে অ্যাক্টিভ করবে। এরপরে কী হবে, এরপরটা আমরা দেখছি, আসেন এটাও ক্যাটজ্যাঙ্কের একটা ফিগার থেকে দেখে নেন। এই যে তাহলে দেখেন, এটা হলো একটা সেল, এটা হলো সেলের সাইটোপ্লাজম, এটা হলো এক্সট্রা সেলুলার স্পেস, এটা হলো সেল মেমব্রেন, এটা হলো যে জি প্রোটিন কাপল রিসেপ্টরটা। তাহলে এই যে রিসেপ্টরটা কোন জি প্রোটিনের সাথে কাপলড, জিএস। তাহলে জিএসটা কি এখন অ্যাক্টিভ হবে? না, অ্যাক্টিভ হবে না। তাহলে যেই মাত্র এই রিসেপ্টরের সাথে তার অ্যাগনিস্টটা বাইন্ড করবে, তখন জিএস প্রোটিনটা অ্যাক্টিভ হবে, এবং বলেছি জিএস প্রোটিন তখন অ্যাডেনাইলাইল সাইক্লেজকে অ্যাক্টিভ করবে। অ্যাডেনাইলাইল সাইক্লেজ এই এনজাইমটার কাজই হলো সাইক্লিন এএমপি তৈরি করা। কোত্থেকে? এটিপি থেকে। তাহলে অ্যাডেনাইলাইল সাইক্লেজ যত বেশি বেশি অ্যাক্টিভ হবে জিএস প্রোটিনের মাধ্যমে, তত বেশি বেশি সাইক্লিন এএমপি তৈরি হবে। তাহলে এখন সেলের মধ্যে বেশি বেশি সাইক্লিন এএমপি তৈরি হচ্ছে। আচ্ছা, এখন এই সাইক্লিন এএমপিটা কী করবে? এই বেশি বেশি সাইক্লিন এএমপিটা ইনঅ্যাক্টিভেটেড সাইক্লিন এএমপি ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিনকে অ্যাক্টিভেটেড সাইক্লিন এএমপি ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইম করবে। মানে বুঝছেন, মানে এই একটা এনজাইম ছিল, সে ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় আছে। কেন? সাইক্লিন এএমপি নাই, কারণ তাকে অ্যাক্টিভ করতে হলে সাইক্লিন এএমপি লাগে। এখন যেই মাত্র জিএস প্রোটিন অ্যাডেনাইলাইল সাইক্লেজ এনজাইমকে অ্যাক্টিভ করার মাধ্যমে বেশি বেশি সাইক্লিন এএমপি তৈরি করছে, এখন ও তো খুশি, আমি সাইক্লিন এএমপি বেশি বেশি পেয়ে গেছি। তখন এই বেশি বেশি সাইক্লিন এএমপিকে ইউজ করে এই ইনঅ্যাক্টিভেটেড এনজাইমটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এই এনজাইমটাকে বলে সাইক্লিন এএমপি ডিপেন্ডেন্ট কাইনেজ। তাহলে নামের শেষে, এনজাইমটার নামের শেষে কী আছে? কাইনেজ। কাইনেজ থাকা মানে কি? এই এনজাইমটা বিভিন্ন সাবস্ট্রেটের সাথে ফসফেট যোগ করে করে ওই সাবস্ট্রেটগুলোকে অ্যাক্টিভ করবে। তাহলে দেখেন এখন কি হচ্ছে, এই সাইক্লিন এএমপি ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইমটা কী করতেছে, দেখেন এই একটা সাবস্ট্রেট ছিল ইনঅ্যাক্টিভেটেড, ওর সাথে একটা ফসফেট অ্যাটাচ করে ওকে অ্যাক্টিভ করে দিচ্ছে। এই অ্যাক্টিভেটেড প্রোটিন বা এই অ্যাক্টিভেটেড এনজাইমটা পরবর্তীতে আরও বিভিন্ন কাজ করে ওভারঅল রেসপন্সটা শো করবে। এক একটা সেলে এক এক রকম রেসপন্স পাবে, এক একটা সেলে এক এক রকম। যেমন হচ্ছে, আমি একটা উদাহরণ বলি, এখন আমি এক্সপ্লেন করবো না, এটা ইনশাল্লাহ আমরা যদি ইনশাল্লাহ সম্ভব হয় সিভিএসে বলবো। তাহলে বিটা 1 রিসেপ্টরটা, এটা জিএস কাপলড রিসেপ্টর বিটা 1। তাহলে সে হার্ট মাসেলেরকে কন্ট্রাকশন বাড়াই দেয়, হার্ট রেট বাড়িয়ে দেয়। এবং বিটা 2 রিসেপ্টর, এটাও জিএস কাপল রিসেপ্টর, এটা ব্লাড ভেসেলসে থাকে, কিন্তু সে দেখেন, তাহলে হার্ট ওর মাসেল, ব্লাড ভেসেলস একটা মাসেল, স্মুথ মাসেল আর কি। তাহলে হার্ট মাসেলকে বিটা 1 রিসেপ্টর জিএস কাপলড হয়ে কন্ট্রাকশন করছে, হার্ট রেট বাড়াচ্ছে। কিন্তু বিটা 2 রিসেপ্টর, সেও জিএস কাপল রিসেপ্টর, কিন্তু সেই স্মুথ মাসেলস অফ ব্লাড ভেসেলকে রিল্যাক্স করছে, ফলে ভ্যাসোডাইলেশন হচ্ছে। তাহলে ভ্যারি করতে পারে, এটা ডিপেন্ড করে কোন সেল, এক একটা সেলে এক এক রকম হয়, ঠিক আছে। তাহলে এই আপনারা জিএস কাপল রিসেপ্টরের ফাংশন দেখলেন। এখন আসেন জি কিউ। তাহলে এই যে হলো একটা, এটা হলো রিসেপ্টরটা কী ধরনের প্রোটিনের সাথে অ্যাটাচ, এটা এখানে লেখা নাই, জি কিউ প্রোটিন। ফলে যখন এই অ্যাগনিস্টটা রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, জি কিউ প্রোটিন অ্যাক্টিভ হবে, সে ফসফোলাইপেজ সি এনজাইমকে অ্যাক্টিভ করবে। এই ফসফোলাইপেজ সি এনজাইমটা সেল মেমব্রেনের
ফসফোটাইডাইল ইনোসিটল বাইফসফেটকে ভেঙে দুইটা জিনিস বানাবে, একটা হলো ইনোসিটল ট্রাইফসফেট আর একটা হলো যে ডায়াসাইল গ্লিসারল। এই ইনোসিটল ট্রাইফসফেটটা কী করবে, মাসেলের যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম আছে, ওকে, এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে সে বেশি বেশি ক্যালসিয়ামকে বের করে নিয়ে আসবে। সার্কোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে স্টোর হাউস অফ ক্যালসিয়াম আয়ন। ফলে এখন সেলের মধ্যে ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে, কারণ সব ক্যালসিয়াম বের করে ফেলতেছে সার্কোপ্লাজমিক থেকে। মোর এভার এই ইনোসিটল ট্রাইফসফেটটা কী করে, সেল মেমব্রেনের মধ্যে ক্যালসিয়াম চ্যানেলের সংখ্যা বাড়াই দেয়। ফলে যেহেতু এখন ক্যালসিয়াম তার ঢুকার জন্য দরজা পেয়ে গেছে, এবং আমরা জানি ক্যালসিয়ামটা সেলের বাহিরে বেশি থাকে, ফলে বেশি বেশি ক্যালসিয়াম সবগুলা সেলের বাহির থেকে সেলের ভিতরে ঢোকা শুরু করবে। ফলে একদিকে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে অন্যদিকে আবার সেলের বাহির থেকে ক্যালসিয়াম ঢুকতেছে, ওভারঅল ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে। এই ইনক্রিজড ইন্ট্রাসেলুলার ক্যালসিয়ামটা কী করবে, যদি এটা মাসেল হয়, যদি এটা মাসেল সেল হয়, মায়োসাইট হয়, তখন এই ইনক্রিজড ক্যালসিয়ামটা ক্যালমোডিউলিনের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স তৈরি করবে, এবং এই ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্সটা তখন মায়োসিনকে অ্যাক্টিভ করবে, এবং এই অ্যাক্টিভেটেড মায়োসিনের সাথে অ্যাক্টিনটা কাপলিং করে কন্ট্রাকশন করবে। ওকে ওকে আর যদি এটা একটা গ্ল্যান্ড হয়, এই ইনক্রিজড ক্যালসিয়ামটা তখন ওই গ্ল্যান্ডুলার সিক্রেশনকে বাড়িয়ে দিবে। তাহলে একটা সেলে এক এক রকম হয়। নিট ইফেক্ট কি, নিট ইফেক্ট জানলাম যে জি কিউ কাপলড রিসেপ্টরটা ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়িয়ে দেয়। ওকে, আরেকটা জিনিস বলিনি, কোনটা, আমি তো ইনোসিটল ট্রাইফসফেট বললাম, এই যে ডায়াসাইল গ্লিসারল থেকে গেছে, এই ডায়াসাইল গ্লিসারলটা কী করে, ডায়াসাইল গ্লিসারল আরেকটা এনজাইমকে অ্যাক্টিভ করে, প্রোটিন কাইনেজ সি এনজাইমকে ডায়াসাইল গ্লিসারলটা অ্যাক্টিভ করে। তখন এই প্রোটিন কাইনেজ, এটার নাম শেষ হল কাইনেজ, তার মানে এটা বিভিন্ন সাবস্ট্রেটের সাথে ফসফেটকে অ্যাড করবে। কাইনেজ মানে অ্যাটাচ করা, ফসফেট অ্যাটাচ করা। তাহলে দেখেন এই প্রোটিন কাইনেজ সি কী করছে, সে অ্যাসটার সাথে ফসফেটকে অ্যাড করে ওকে অ্যাক্টিভ করলো অ্যাসটাকে। এই অ্যাক্টিভেটেড প্রোটিন বা এনজাইমটা আরও বিভিন্ন কাজ করে আলটিমেটলি তখন রেসপন্সটা শো করবে। এক একটা সেলে এক এক রকম। কী রেসপন্স, সেলের উপরে ডিপেন্ড করে এবং পাথওয়ের উপরে ডিপেন্ড করে। তাহলে আপনারা কি দেখলেন, জিএসটা অ্যাডেনাইলাল সাইক্লেসকে অ্যাক্টিভ করে, জিআইটা অ্যাডেনাইলাল সাইক্লেসকে ইনহিবিট করে, জিএসটা সাইক্লিন এমপি লেভেল বাড়ায়, জিআইটা সাইক্লিন এমপি লেভেল কমায়, জি কিউটা ইন্টারসেলুলার ক্যালসিয়াম লেভেল বাড়ায়, আর ডায়াসাইল গ্লিসারলের মাধ্যমে প্রোটিন কাইনেজ সিকে অ্যাক্টিভ করে। ওকে, এইটা ছিল আমাদের জি প্রোটিন কাপল রিসেপ্টরের মেকানিজমটা। ঠিক আছে, তো আশা করি এতটুকুতে আপনাদের কোনো কনফিউশন নাই ইনশাআল্লাহ। বাকিটুকু ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সবাই আমার সাথে কানেক্টেড থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।